শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, এখন সারা বাংলাদেশ জুড়েই চলছে প্রচণ্ড একটা তাপদাহ, এবং এই তাপদাহের সময়টাতে দেখা যায় যে যারা আমরা সাধারণ মানুষ বাইরে কাজ করি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। তাপজনিত কিছু সমস্যা আসলে স্পেশালি এই সময়টাতে দেখা যায় যে অনেক বেশি বেড়ে যায়। তো গরমে এই সমস্যাগুলো নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করব। পাশাপাশি এই যে একটা ঋতু পরিবর্তন, সেটার সাথে জড়িত কিছু রোগবালাই, সাধারণ কিছু সমস্যা নিয়ে আলাপ হবে। আমাদের সাথে আজকে একজন নিউরোসার্জন আছেন, তো নিউরোলজিক্যাল কিছু সমস্যা নিয়েও আলাপ হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা কিন্তু আমাদেরকে সরাসরি ফোন করতে পারছেন। যে নাম্বারটিতে ডায়াল করবেন সেটি কিন্তু টিভি স্ক্রলে দেখা যাচ্ছে। আর আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম খন্দকার, থ্যাংক ইউ, সাবেক বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার KM আতিকুল ইসলাম, থ্যাংক ইউ, সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোসার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকা। প্রিয় দর্শক, তাহলে আমাদের সাথেই থাকুন অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। স্যার, গরমের সমস্যাটা দিয়েই আসলে শুরু করব, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু প্রচণ্ড একটা তাপদাহ, এবং সাধারণ মানুষ যারা আসলে প্রতিনিয়ত বাইরে কাজ করেন তাদের জন্য এই সময়টা কিন্তু প্রচণ্ড আসলে একটা কষ্টকর সময়। তো এই তাপজনিত কারণে আসলে সাধারণত কি কি সমস্যা দেখা যায়? প্রিয় দর্শক, শুভ সকাল, আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ ঋতু পরিবর্তিত 6টা ঋতু, তার মধ্যে বর্ষা, গরম বা সামার সিজন আছে। এই সামার সিজনে আমাদের নিয়ে কথা বলার কথা। সামারের সাথে যেটা গরমকাল বলি আমরা, তারপরে হলো বর্ষা, এই দুটারই কম্বিনেশনে কথা আসবে। প্রচণ্ড গরম চলছে এখন। গরমের যে মানুষের উপরে এবং পরিবেশের উপরে ইফেক্ট হয় স্বাভাবিকভাবেই। তো গরমের কতগুলো জিনিস আছে। গরমে প্রথম হলো গরম নিয়ে তাপমাত্রা বাড়লে তার উপর শরীরের উপর ইফেক্ট একটা। এই তাপমাত্রা বাড়ার জন্য আমাদের পেটের অসুখের কথা একটা, আবার ভাইরাস ব্যাকটেরিয়াগুলো গ্রো করে, অথবা আমাদের হাইজিনিক কন্ডিশনের উপরে নির্ভর করে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া, বা বৃষ্টি বেশি হইলে বর্ষার দিকে বা গরমেও যদি বৃষ্টি হয় একবার পানি আটকে থাকে, সেগুলোও আমাদের কিছু ভাইরাল ডিজিজ ছড়ায়। সুতরাং আমরা প্রথম যদি আসি যে শুধু গরম নিয়ে, গরম যদি তাপমাত্রা বাড়ে সাধারণত 40 ডিগ্রি 104 ডিগ্রি ফারেনহাইট অথবা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি যায় টেম্পারেচার, তাহলে আমরা এর উপরে গেলে তখন আমরা হিট স্ট্রোক বলি। আর এর নিচে থাকলে আর একটু বলি আমরা হিট এক্সজশন। বিভিন্ন ক্যাটাগরি করা হয় হিটের মাত্রা অনুসারে। সেই জন্য হিট স্ট্রোক হলো এক্সট্রিম পয়েন্টে সবচেয়ে বেশি, এটা তো মাত্রা আরও বাড়তে পারে। তাতে করে কিন্তু ব্রেইনের এফেক্ট করে। হিট এক্সজশন আর একটু কম, তখন কনফিউশন হয়, কথা বলতে পারে না, এক্সজশন সোয়েটিং হয়, এবং এই যে নার্ভাস সিস্টেম থেকে শুরু করে কার্ডিয়াক এক্সজশন, যখন বডির ফ্লুইড চলে যায় ঘামতে ঘামতে, তখন কিন্তু শরীরে লবণও চলে যায়, সিভিয়ার ডিহাইড্রেশন হয়, প্রেশার কমে যায়। তো যাদের এই কমন তাপমাত্রার অনুসারে হিট স্ট্রোক ও হিট এক্সজশনই হোক, এই দুইটার মধ্যেই বেশি সমস্যার সৃষ্টি করে। আর তাছাড়া যেগুলো হয় যে লবণ কমে গেলে শরীরে, আপনারা দেখছেন যারা শরীরে কাজ করে, যারা ধরি এক্সাম্পল দিয়ে একটা কেউ কিছু মনে না করে রিক্সা তারা পুল করে, তাদের গায়ে দেখবেন যখন ঘামতে ঘামতে সাদা দাগ পড়ে যায়, লবণগুলো জমে যায়। তার অর্থ শরীরে প্রত্যেকেরই এরকম বেশি ঘামলে লবণ বেরিয়ে আসে। এই লবণ আমাদের শরীরের দরকার, কিন্তু বেরিয়ে আসলে তখন এটির অভাব দেখা দেয়, তখন তাদের মাসেল ক্র্যাম্প হয়। এই লবণের অভাবের জন্য, সোডিয়াম এবং এই যে পটাশিয়ামের জন্য। পটাশিয়াম কমে গেলে একরকম উইকনেস ডেভেলপ করে, আর লবণ কমে গেলে ব্রেইনের নিউরোলজিক্যাল প্রবলেম, বেশি কনফিউশন বা ড্রাউজিনেস এগুলি ডেভেলপ করে। আর যদি দেখা যায় যে যদি বেশি ডায়রিয়া, ঘামতে ঘামতে অনেক ফ্লুইড চলে গেছে এবং ইলেকট্রোলাইটস যেগুলো লবণের কথা বললাম, তখন মাসেল ক্র্যাম্প হয়, মাসেলগুলো শক্ত হয়, পায়ের মাসেলগুলা বা একটা জায়গায় যা শক্ত হয়ে থাকে, কিছুক্ষণ পরে ওগুলো ম্যাসাজ করে দিলে অনেক প্রচণ্ড ব্যথা হয়। এটাকে হিট ক্র্যাম্প বলে, বা যে ক্র্যাম্পিং অফ দ্য মাসেলস, মানে মাসেলগুলো শক্ত হয়ে যায়। এছাড়া যাদের ধরেন হিট আছে চলছে, কিন্তু আমার আছে হার্টের ডিজিজ, আমার আছে রেসপিরেটরি প্রবলেম,
যখন ঘামে চলে গেল, আমার ব্লাড প্রেশারটা কমে গেল, আমি প্রেশারের ওষুধ খেয়েছি অথবা আমার হার্টের অসুখ আছে, তখন এগুলো জটিলতা সৃষ্টি করে। লাংসের অসুখ আছে, ওইখানে আমার শ্বাসের প্রবলেম হয়। আবার যদি আমার এই হার্ট লাংস ডায়াবেটিসের রোগী যারা, তাদের আরো জটিলতা, মানে কোমরবিডিটি থাকলে দেখা যায় যে কন্ডিশনটা আরো সিভিয়ার বেশি হয়। হিট স্ট্রোক, হিট এক্সজশন, হিট এই যে দুইটার সাথে কোমরবিডিটির কন্ডিশনগুলো সেটা আরো বেশি অ্যাগ্রিভেট করে। বড় কথা হলো কারা এগুলোর জন্য বার্নার। স্যার আমি এই প্রসঙ্গে স্যার আসবো, আমাদের সাথে একজন ফোনে দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপর আমাদেরকে প্রশ্নটি করতে হবে। আমার বাম পা হাঁটতে গেলে পা ব্যথা করে, গিরায় ব্যথা করে। আচ্ছা দর্শক শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। ইনশাআল্লাহ। আচ্ছা, উনার যে প্রশ্নটা আমরা যে যতটুকু বুঝতে পারলাম, আসলে উনি খুব বেশি ক্লিয়ারলি বলেননি, যে হাঁটতে গেলে বললেন যে বাম পায়ের গিরায় ব্যথা করে। আমি জানতে চাচ্ছি আপনার কাছে আপনার বয়স কত? আচ্ছা, সংযোগ স্যার বিচ্ছিন্ন হয়েছে, উনি আমাদের সাথে লাইনে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর মানে খুবই আসলে মানে স্পেসিফিক যেহেতু প্রশ্নটা না, এটার উত্তরটা আমি যদি উনি শুনতে পারে তাহলে আমরা বলি, টেলিভিশন তো ওনার আছে, জি বয়সের উপরে নির্ভর করবে। একটা ইয়ং ছেলের হবে না, সাধারণত বয়স্ক রোগেরই হাঁটুর প্রবলেমগুলো হয়, অস্ট্রো আর্থ্রাইটিস চেঞ্জ হয়। আবার মোটা যারা বেশি ভারী হয় শরীর, তাহলে হাঁটুর সমস্যাগুলো আরও বাড়ে। সুতরাং এই বয়সের উপরে এবং শরীরের স্থূলতার উপরে নির্ভর করে হাঁটুর সমস্যাগুলো কম বেশি দেখা দেয়। তাছাড়া কিছু রোগের জন্য হাঁটু অসুবিধা হতে পারে। আমি যেটা বললাম সেটা হাঁটুর অস্ট্রো আর্থ্রাইটিস, এটা ডিজেনারেশন এবং নতুন হাড্ডি গজানোর যে সমস্যা, এতে করে কিছু কিছু সমস্যা মানে ওনার আসলে কেন হচ্ছে সেটা ওনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আসলে সেটা বুঝতে হবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তাছাড়াও জয়েন্টের জন্য রোগ আছে, আর্থ্রাইটিস আছে, রিউমেটিক ফিভার আর রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, অন্য কোনো ইউরিক অ্যাসিড বাড়ার জন্য আর্থ্রাইটিস, সেটার একটা ডায়াগনোসিস হওয়া। এখন ওনারটা কিছুই তো আমরা বুঝতে পারলাম না, তো উনি যদি নিজে বুঝতে পারে উনি কোন পর্যায়ের, সেভাবে উনি কোন ডাক্তারের শরণাপন্ন হলে ওনাকে ভালোভাবে বুঝানো। আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ এবং দর্শক আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি একটু স্যারের কাছে আসবো। স্যার আপনি নিউরোসায়েন্সে কর্মরত আছেন, নিউরোলজি বিভাগে। তো নিউরোলজি কথাটা বললে আসলে সাধারণ মানুষের মাথায় যে কথাটা আসে যে মাথার সমস্যা, মানে একদমই যদি আমি মানে সাধারণ মানুষের পার্সপেক্টিভটা বলি, যে আসলে নিউরোলজিক্যাল সমস্যাগুলো বলতে কি বোঝানো হয়, বা আপনারা যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রোগী নিয়ে কাজ করছেন, মানে আপনারা কাদেরকে ডিল করেন? জি ধন্যবাদ ডক্টর সিফাত আপনার সুন্দর প্রশ্নের জন্য। নিউরোলজি বলতে বেসিক্যালি আমরা বোঝাই যে নার্ভের সমস্যা। নার্ভ কোথায় কোথায় আছে? আমাদের ব্রেনে নার্ভ আছে, মস্তিষ্ক যেটা আমরা বলি, আমাদের স্পাইনাল কর্ড যেটা মেরুরজ্জু, আমাদের পিঠ দিয়ে যে মেরুরজ্জু নামে, সেখানে নার্ভ আছে, স্পাইনাল কর্ড বলি আমরা। স্পাইনাল কর্ড থেকে সারা শরীরে তারের মতো নার্ভ ছড়িয়ে যায়, আমরা পেরিফেরাল নার্ভ বলি। একদম আপনার পায়ের আঙ্গুলের আগা থেকে ব্রেন পর্যন্ত নার্ভের কানেকশন আছে। তো নার্ভাস রক্তনালী যেমন সারা শরীরে ছড়িয়ে থাকে, নার্ভাস সিস্টেমও সারা শরীরে ছড়িয়ে থাকে। তো সেন্টার হচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তো রোগীরা মূলত আমাদের কাছে ব্রেন এবং স্পাইনাল কর্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আসে, সাথে সাথে পেরিফেরাল যে নার্ভগুলো আছে, সারা শরীরে যে নার্ভগুলো ছড়িয়ে থাকে, তারা বিভিন্ন লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে। তো রোগের লক্ষণ অনুযায়ী আমরা চিকিৎসা ঠিক করে থাকি। আচ্ছা, যেটা দেখা যায় যে আমাদের দেশের রোগীরা তো মানে অ্যাওয়ারনেসের দিক থেকে চিন্তা করলে এখনো অনেকটাই পিছিয়ে আছে, বা তাদের মধ্যে সেই হেলথ এডুকেশনটা আসলে সেভাবে নেই। তারা বুঝতে পারেন না যে তারা আসলে কার কাছে যাবেন, অনেক সময় এই সিদ্ধান্তটা নিতে গিয়েও অনেকটা দেরি করে ফেলেন। তো একজন রোগী আসলে কখন বুঝবে যে তার একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হওয়া প্রয়োজন, কি কি সমস্যা তিনি ফেস করবেন? এই কথাটা বেসিক্যালি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে এটা পাচ্ছি যে রোগীরা আসলে জানতেই পারছেন না যে কখন তাকে ডক্টরের কাছে যেতে হবে, কোন ডক্টরের কাছে যেতে হবে, কে তার সঠিক চিকিৎসাটা করতে পারবেন। তো আমি যদি আপনাকে সংক্ষেপে বলার চেষ্টা করি যে ব্রেনের যে সমস্যাগুলো হয় সাধারণত, যেমন আমাদের মাথা ব্যথা নেই, কোমর ব্যথা নেই, এরকম রোগী বা এরকম মানুষ পাওয়া মুশকিল, সবারই কম বেশি সমস্যাগুলো থাকে। তো সবসময় কি ডক্টরের কাছে যেতে হবে? সবসময় ডক্টরের কাছে যাওয়া কিন্তু জরুরি না। যদি ভালো ঘুম না হয় বা যদি কোনো কারণে আমরা স্ট্রেসে থাকি, দুশ্চিন্তায় গ্রস্ত থাকি, তখন কিন্তু আমাদের মাথা ব্যথা হয়। কোমর ব্যথা, ঘাড় ব্যথা আমাদের দেশের খুবই কমন সমস্যা, বিশেষ করে মায়েদের মধ্যে সমস্যাগুলো খুবই কমন। লো ব্যাক পেইন, তো কিছু লো ব্যাক পেইন আছে সাধারণ বয়সজনিত সমস্যা, বার্ধক্যজনিত সমস্যাতে স্যার যেটা বললেন যে বয়সের সাথে সাথে ক্ষয় হয়, ক্ষয়ের জন্য কিছু ব্যথা ঘাড়ে বা কোমরে তৈরি হয়। তো এইগুলোর জন্য কি ডক্টরের কাছে যাওয়া খুব জরুরি? সবসময় খুব জরুরি না। তো
তো আপনি ডক্টরের কাছে যাবেন কোন মাথা ব্যথার জন্য, কোন কোমর ব্যথার জন্য। তো আপনাকে দেখতে হবে যে মাথা ব্যথাটা এটা কি সাধারণ টেনশনজনিত মাথা ব্যথা, নাকি মাইগ্রেনের মাথা ব্যথা, নাকি ব্রেনে আমরা নিউরোসার্জারিতে যারা কাজ করি আমাদের ব্রেন টিউমার নিয়ে আমাদেরকে প্রায় কথা বলতে হয় যে নাকি ব্রেনে আপনার অন্য কোনো সমস্যা আছে, কীভাবে বুঝবেন? তো সাধারণ মাথা ব্যথা যেটা টেনশন টাইপ মাথা হেডেক বলি আমরা, সাধারণত মাথা চারদিকে একটা ব্যান্ড লাইক সেন্সেশন হয়, মাথাটাকে চাপ দিয়ে রাখে, চারিদিকে একটা মনে হয় যে কিছু একটা ব্যান্ড মাথায় আমাকে পরিয়ে দিয়েছে। মাইগ্রেনের মাথা ব্যথা কেমন হয়? সাধারণত ব্রেনের যে কোনো একটা সাইডে হয়, মাসে ৩-৪ দিন থাকে, বাকি মাসে ভালো থাকে। ব্যথাটা কেমন হয়? যে মাথার মধ্যে দপদপ করে, মনে হচ্ছে কিছু একটা, রোগীরা বলে আমাদের কিছু লাফায়, এরকম এসে বলে। মাইগ্রেনের মাথা ব্যথা আর কি হয়? রোগী বলে যে আমার আলো ভালো লাগে না, আমি অন্ধকারে শুয়ে থাকলে আমার ভালো লাগে, মাঝে মাঝে চোখে জুনির মতো মানে আলো জ্বলে। আর কি হয়? মাঝে মাঝে বমি হতে পারে। তো এই মাথা ব্যথাটা কিছুদিন থাকে, আবার চলে যায়, আবার আসে। তো এইটা হচ্ছে মাইগ্রেনের মাথা ব্যথা। সাউন্ডে কি ইরিটেশন হয়? সাউন্ডে কারো করে ইরিটেশন হতে পারে, রোদের আলোতে কারো করে ইরিটেশন হতে পারে। তো এইগুলো হচ্ছে সাধারণ মাথা ব্যথা। এইগুলো নিয়ে বেসিক্যালি আমরা খুব বেশি দুশ্চিন্তা করতে রোগীদেরকে নিষেধ করি। তো কখন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের শরণাপন্ন হওয়ার জন্য আমরা উৎসাহ দিই? তো আমাদের দেশে বেসিক্যালি এই অ্যাওয়ারনেসটার খুব ঘাটতি রয়েছে। তো আজকে আমাদের কথা বলার একটা মূল উদ্দেশ্য থাকবে রোগীদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, যাতে রোগীরা বুঝতে পারে যে কোনটাকে তার গুরুত্ব দিতে হবে, কোনটা খুব বেশি দুশ্চিন্তা না করলেও চলবে। তো যদি দেখা যায় যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াস হচ্ছে, সবসময় মাথা ব্যথা থাকে, এবং সে মাথা ব্যথাটা বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলা হয়, ঘুম থেকে উঠলে হয়, সাথে যদি দেখা যায় মাথা ব্যথার সাথে তার আরও কিছু লক্ষণের সংযোগ রয়েছে, একসাথে হচ্ছে। যেমন ধরেন কী হয় যে আমরা যেমন পাই যে রোগীর যদি সামনের দিকে কোনো প্রবলেম হয়, ফ্রন্টাল লোব বলি আমরা, এখানে মাথা ব্যথার সাথে কী হয়? রোগীর মাঝে মাঝে চোখে দেখার কষ্ট হয়, মাথা ব্যথা, চোখে দেখার কষ্ট, সাথে রোগীর নশিয়া বা ভমিটিং বা বমি ভাব আছে। যদি এই তিনটা লক্ষণ মিলে যায়, যে সকালবেলা মাথা ব্যথা হচ্ছে, সাথে দেখার প্রবলেম হচ্ছে, সাথে হচ্ছে কি নসিয়া ভমিটিং হচ্ছে, তো আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। তা আমাদের দেশে কী হয় যে রোগীর বলছে যে স্যার আমার দিন দিন চোখের জ্যোতি কমে যাচ্ছে, আমার হাতে মাথা ব্যথা হচ্ছে, তো আমি চশমার পাওয়ার চেঞ্জ করি, কিন্তু আমার তো সমস্যার সমাধান হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্রেনের কিছু পরীক্ষা নিরীক্ষা আপনাকে করতে হবে। আপনি একটা সিটি স্ক্যান করেন, একটা এমআরআই ব্রেন করেন, আপনি কনফার্ম হয়ে নেন যে না আপনার ব্রেনে কোনো সমস্যা আছে কি নেই। তো আমাদের দেশে কী হয় যে আমরা রোগীদেরকে পাই একটা অ্যাডভান্স স্টেজে, যে অনেকটা পরে আমাদের কাছে রোগীরা আসে। তো যখন আমরা দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রামে যাই, বিভিন্ন ট্রেনিংয়ে যাই, তখন আমরা দেখি যে ওদের আর্লি ডায়াগনোসিসের জন্য ওদের রোগীরা কম সাফারার হচ্ছে। আমাদের দেশের রোগীদের ডায়াগনোসিস হতে একটু দেরি হয়। তারপর দেখবেন যে রোগীরা এসে প্রায় বলে যে স্যার হঠাৎ করে আমি দেখছি যে আমার বাম পাশ বা শরীরে কোনো একটা পাশে দুর্বলতা আসছে, সাথে রোগীর আপনজন বলে স্যার ওটার সাথে খিঁচুনিও হয়, বা দু একবার অজ্ঞান হয়ে গিয়েছে। তো আমরা স্যার স্থানীয় ডক্টর দেখেছি, তার ওষুধপত্র দিয়েছে, কিন্তু ভালো হচ্ছে না। তো যদি এরকম লক্ষণ থাকে, আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। তিনি নিশ্চয়ই আপনাকে একটা এমআরআই বা সিটি স্ক্যান করবেন। রোগীর এসে বলে স্যার হাঁটতে গেলে ব্যালেন্স রাখতে কষ্ট হয়, ডিসওরিয়েন্টেড হয়, সাথে দৃষ্টিশক্তির ইদানিং প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে বমি বমি ভাবও হয়। তো এই ক্ষেত্রে আপনাকে দেরি করা যাবে না। একটা হচ্ছে সাধারণ মাথা ব্যথা, সাধারণ বমি, কিন্তু যদি এটার সাথে কিছু রোগের কিছু লক্ষণের সমন্বয় থাকে, আমরা বলি যে লক্ষণসমূহ, যদি একত্রে বেশ কিছু লক্ষণ আপনার চলে আসে, তখন আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রোগীরা এসে প্রায় আপনাকে বলবে যে স্যার হঠাৎ করে হচ্ছে যে ডান কানে আস্তে আস্তে শ্রবণ শক্তি কমে যাচ্ছে, কানে ডক্টরের কাছে গিয়েছি, তো উনি ওষুধপত্র দিচ্ছে, কিন্তু আমার রোগের লক্ষণ তো যাচ্ছে না, সাথে কিন্তু আমার ইদানিং ব্যালেন্স রাখতে কষ্ট হচ্ছে। আপনাকে কিন্তু তখন আর দেরি করা যাবে না, আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রোগীর আপনজন আমাদের কাছে প্রায় বলে যে স্যার ওর ইদানিং মনে রাখতে কষ্ট হয়, বা ওর ব্যক্তিত্বের ইদানিং পরিবর্তন আসছে, স্মৃতিশক্তি কমে যাওয়া, বা ওর স্মৃতিশক্তি মানে কমে যাচ্ছে, ও আগে একদম স্বাভাবিক জীবনযাপন করতে, এখনও মাঝে মাঝে মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে, আবল তাবল কথাবার্তা বলে। তো আপনি তখন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে। তখন আপনি আমাদের যারা আমরা বলি জেনারেল ফিজিশিয়ান, তার কাছে না যেয়ে আপনি অবশ্যই একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের শরণাপন্ন হন। সবচেয়ে কমন যে সমস্যাটা আমরা পাই লো ব্যাক পেইন। তো সাধারণ লো ব্যাক পেইনে কখনো পায়ের দেখে ব্যথা নামে না। যদি কখনো এমন হয় যে আপনার লো ব্যাক পেইন আছে, কোমর ব্যথা,
সাথে যে কোনো একটা পাশ দিয়ে ব্যথাটা নামছে। পিএলআইডি হতে পারে। ব্যথাটা কোন ধরনের হয়? রোগী এসে বলে স্যার ঝিনঝিন করে, জ্বালা পোড়া করে, কামড়ায়, চাবায়, কিছুক্ষণ হাঁটলে আমাকে বসে পড়তে হয়, আমি কিছুক্ষণ না বসলে আমি আর হাঁটতে পারি না। তো দেখা যাচ্ছে দিন দিন আমার হাঁটার দূরত্ব কমে যাচ্ছে। তো ম্যাক্সিমাম রোগী কী করে যে কিছু ব্যথার ওষুধ খায়, কিছু মানে নার্ভের কিছু ওষুধ খায়, কিন্তু তার লক্ষণ কিন্তু কমে না। কিন্তু এখানে যে আমার একটা এমআরআই করা দরকার ছিল, এমআরআই অফ লাম্বোসার্কুলার স্পাইন করলে যে আমি কনফার্ম হতে পারতাম যে আমার কি পিএলআইডি সমস্যা আছে কিনা। তো রোগীর এটা অবহেলা করে। অনেক সময় আমরা এমনও পেয়েছি যে রোগীর এই সমস্যা ছিল হঠাৎ করে সে একটা ভারী ওজন তুলতে গিয়েছে। আমাদের লাইফস্টাইলে তো আমরা আসলে ফলো করি না যে কোন কাজ কীভাবে করতে হয়। হঠাৎ করে তার প্রসাব পায়খানা বন্ধ হয়ে গিয়েছে, পায়ের শক্তি কমে গিয়েছে, পায়ের ব্যথা পড়ে গিয়েছে। তাও তারা দেখা যায় যে অনেক ক্ষেত্রে স্থানীয় চিকিৎসকের কাছে যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট যেটা আছে সেটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বিশেষজ্ঞ চিকিৎসা শরণাপন্ন হয় না। তো সে যে একটা ক্ষতির মধ্যে আছে, সে ক্ষতিটাকে সে অনেক সময় অবহেলা করে। তো এইসব ক্ষেত্রে বেসিক্যালি অবহেলা করা যাবে না। মানে ডায়াগনোসিসটা যদি লেট হয় সেক্ষেত্রে ট্রিটমেন্টটা প্রোগ্রেস হয় না। রোগের সঠিক চিকিৎসা এবং রোগের যে আলটিমেট প্রগনোসিস তার জন্য খুব খুব জরুরি। আপনার কাছে আমি আবার ফিরে আসবো, আরো বিস্তারিত জানবো। একটু স্যারের কাছে আসি। স্যার, আপনি বলছিলেন যে এই যে হিট স্ট্রোক বা হিট এক্সহশন, এতে আসলে ভালনারেবল গ্রুপ কারা বা কারা আসলে রিস্ক গ্রুপে আছে? এক্সট্রিমস অফ এজ বলতে বাচ্চা নিউবর্ন বা বাচ্চা গ্রোয়িং আপ বা একটা অ্যাডোলেসেন্স হওয়ার আগে, যত বয়স কম একটা গ্রুপ, আর হলো ইল্ডারলি গ্রুপ, অনেক বয়স্ক লোকেরা। এই দুটো গ্রুপই ভালনারেবল। তারা রেজিস্ট্যান্স কম হয়, তাদের বাচ্চাদের ডেভেলপ করেনি রেজিস্ট্যান্স অসুখের বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম। আবার বয়স্কদেরও ছিল প্রতিরোধ, এখন রোগের জন্য বা বয়সের জন্য সেটা কমে গেছে, তারা বেশি ভালনারেবল। আচ্ছা, এছাড়া যারা দেখা যায় যে একদম সরাসরি সান এক্সপোজারে যারা কাজ করে, প্রেগন্যান্ট মহিলা, আপনি কি বলছিলেন? যারা সরাসরি সান এক্সপোজারে যারা কাজ করে, সরাসরি যেমন যারা মাঠে কাজ করে বা করতে বাধ্য হচ্ছে, বা রিক্সা চালাচ্ছে, অথবা শারীরিক কনস্ট্রাকশন ওয়ার্কস বা পরিশ্রমিক, যে শারীরিক পরিশ্রম বেশি করতে হয়, তারা বেশি ভালনারেবল। আচ্ছা স্যার, আমি একটু গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল প্রবলেমগুলো নিয়ে কথা বলবো, কারণ এই সময়টাতে দেখা যায় যে পানিবাহিত অনেক রোগ বেড়ে যায়, পাশাপাশি খাবার থেকে অনেকের কন্টামিনেশন হয়, সে বিষয়টা নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, এটা একটা এই গরমের দিনে এটা একটা অসুখ। মানুষ পানি খেতে চায়, তখন যা পায় সামনে তাই খেয়ে নেয়, কিন্তু সেটা কি ভালো না খারাপ? যেমন রাস্তায় আমাদের দেশে দেখেন এই যে আখের রস বিক্রি হচ্ছে, তরমুজ খোলা রেখে দিছে, কাটতেছে, খাইতেছে। এটা কি এই যে কন্টামিনেটেড হাত দিয়ে যারা বানাইলো বা কাটলো, ধরলো, তারা কন্টামিনেটেড, তাদের যদি হাতে ময়লা থাকে, পরিষ্কার না থাকে, ওই জীবাণু থাকে, তারা এইটা খাইয়েই তারা নিজেরা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হবে। বিশেষ করে সালমোনেলা বলে বলি আমরা, সালমোনেলা বা এই প্যারাটাইফি এগুলা, এবং এই যে ইকোলাই বা এগুলা কন্টামিনেটেড হয়ে যায়, এগুলো দিয়ে গ্যাস্ট্রোএন্টারাইটিসগুলো করে। তো সালমোনেলা যদি হয় তাহলে টাইফয়েড, প্যারাটাইফয়েডগুলো হবে, তাহলে পেটের অসুখ, আবার জ্বর, নারী বুড়ির অসুখ থেকে। তো এটা একটা গ্রুপ, যে পেট খাইলে। আর ডায়রিয়া হতে থাকে, এবং ডায়রিয়া হইতে থাকলে ফ্লুইড যখন চলে যাবে, এদিকে একটা গরম, সে ডিহাইড্রেশনের জন্য তো অলরেডি একটা ফ্যাক্টর আছে, ডায়রিয়া হইয়া বা বমি হইয়া শরীর থেকে পানিটা বের হয়ে যাচ্ছে, তখন এই ব্লাড প্রেশার ফল করে। যদি কার্ডিয়াক প্রবলেম থাকে তাহলে তাদের আর প্রবলেম হবে, বয়স্ক হলে তো আরও প্রবলেম হবে। তো এই জিনিসগুলো যদি আমরা ডিল না করি, হাইজেনিক পয়েন্ট অফ ভিউ যদি আমরা হাত পা ধোয়ার অভ্যাসটাকে গ্রো না করাই, এবং যদি আমাদের স্যানিটারি সিস্টেমটা যদি ভালোভাবে না থাকে, না জানা না থাকে, তাহলে কিন্তু মানুষ বুঝবে। গরমের সময় তো স্যার খাবারগুলোতে এমনিতেই ব্যাকটেরিয়া বেশি গ্রো করে একটা সার্টেন টাইম পর, রাতে খাবার রেখে দিল অথবা ফ্রিজ থেকে নামায় আর ইয়া করলো না, সেটাকে প্রপারলি গরম করলো বা গরম করলো না, সেটা তাড়াহুড়ো করে খেয়ে ফেললো, তখনই এগুলো বেশি ডেভেলপ করে, ডায়রিয়া হয় এবং স্পেসিফিক কিছু অসুখ হয়। খুব ছোট ছোট বেসিক কিছু অ্যাওয়ারনেসের জায়গাগুলোতেই আসলে আমাদের দেখা যায় যে সবচেয়ে বেশি ভুল হয়। জি, পাবলিক হেলথ সার্ভিস বা আমাদের যে প্রিভেন্টিভ সাইডটা, এখানে ভালোভাবে যদি কাজ করে, যেমন আগেকার দিনে অনেক। আমাদের সাথে ফোন আছে, আমরা একটু ফোন কল দিয়ে নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। বাচ্চাদের অনেক সময় মাথা ব্যথা করে, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই ব্যথাটা কিসের ব্যথা? জি জি। আচ্ছা, আপনার প্রশ্নটা হচ্ছে যে মাঝে মধ্যে মাথা ব্যথা করে বাচ্চাদের, আচ্ছা, তো সেটা কেন হচ্ছে আপনি জানতে চাচ্ছেন? নিউরো সার্জারি। জি, ধন্যবাদ দর্শক আপনার সুন্দর প্রশ্নের জন্য।
বাচ্চারা আমাদের কাছে কেন হচ্ছে এটা নিউরো প্রবলেম কিনা, প্লাস আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনাদের লাইন আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রি স্কুলিং যখন শুরু হয় 3-4 বছরের আগে, তখন প্রি স্কুলিং যখন শুরু হয়, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি দর্শক। বিভিন্ন রকম টেস্ট দেয় এবং মানে স্কুল থেকেই রিকোয়ার করে যে বাচ্চার ফিটনেস ঠিক আছে কিনা, তখন আমরা মাথার কোনো পরীক্ষা করবো কিনা। আচ্ছা দর্শক, আপনাকে জি ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনার সুন্দর দুইটা প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের মাথা ব্যথার জন্য আমরা কি করব। বাচ্চারা প্রায় বলে যে মাথা ব্যথা করছে, পড়তে বসলে মাথা ব্যথা করে। তো এখানে আমাকে কি করতে হবে, প্রথমে দেখতে হবে যে তার কোনো মাথা ব্যথার জন্য কোনো মানে ফ্যাক্টর দায়ী কিনা, যে বাচ্চা অনেক সময় সে মোবাইল দেখছে কিনা, বা অনেক সময় স্ক্রিন দিকে তাকিয়ে আছে কিনা, অনেক সময় টিভি দেখছে কিনা। আপনি আগে মানে এগুলো কনফার্ম হন। যদি দেখা যায় না এগুলো থেকে দূরে রাখলে তার মাথা ব্যথা চলে যায়, বা অনেক সময় ইদানিং দেখা যাচ্ছে যে বাচ্চাদের পড়াশোনার অনেক চাপ, যে বাচ্চারা স্কুলে যেতে চায় না বা স্কুল থেকে অনেক বেশি প্রেশার দেয়, বাচ্চারা একটা স্ট্রেসফুল লাইফ অনেক সময় লিড করে, যে তার জন্য কোনো স্ট্রেস ফ্যাক্টর আছে কিনা যেটা তাকে মানে দুশ্চিন্তাগ্রস্ত করছে বা করছে। তো যদি দেখা যায় না এগুলো কিছুই না, তারপরে বাচ্চা মাথা ব্যথা বলছে, তো আপনি ভালো হয় যে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি আগে চোখের পাওয়ারটা চেক করেন যে তার চোখের পাওয়ার ঠিক আছে কিনা। যদি আপনি কখনো দেখেন যে না বাচ্চার মাথা ব্যথা আছে, সাথে তার বমিও হচ্ছে এবং বমির সাথে তার চোখে দেখার কষ্ট হচ্ছে, তখন আপনি অবশ্যই একজন নিউরোসার্জন বা নিউরোলজিস্টের পরামর্শ নেবেন। যদি এই সব লক্ষণগুলো একসাথে না আসে, যদি শুধু মাথা ব্যথা হয়, তাহলে আমি বলবো যে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নাই। তো আপনি একটা কারণগুলো খোঁজার চেষ্টা করেন যে মাথা ব্যথার জন্য তার কী কী থাকতে পারে, আমরা যেগুলো বললাম সেগুলো আপনি একটু খেয়াল রাখেন। আর প্রি স্কুলিং যে টেস্টগুলোর কথা আপনি বলছেন, এখানে আসলে মাথার জন্য খুব বেশি কোনো পরীক্ষার দরকার নেই যদি কোনো লক্ষণ না থাকে। লক্ষণ থাকলে আমরা লক্ষণের আলোকে পরীক্ষা করতে পারি, লক্ষণ না থাকলে কোনো পরীক্ষার দরকার নেই। আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর করে উত্তর দিলেন। এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই যে কমনলি বাচ্চাদের কিন্তু সাইনোসাইটিস, সর্দি, অ্যালার্জি থাকে। তো এটাও খেয়াল রাখা যে সর্দির ব্লক, নাকে ব্লক আছে কিনা, অনেক সময় বাচ্চারা কানে ব্যথার কথা বলে, এটা উনি তো সবগুলোই দেখা যায় যে ঠান্ডা সর্দি থেকে বাচ্চাদের কিন্তু ইয়ার ইনফেকশন খুব কমনলি হয়ে থাকে। এটা আমাদের খেয়াল করতে হবে। বিশেষ করে এই যে দেখেন যে যখন গরম থেকে বর্ষাকাল আসছে, বৃষ্টির একটা ওই সময়টাতে দেখা যায়, ট্রানজিশনের সময়টাতে বাচ্চাদের এই মাথার বিষয়টা হচ্ছে কি, মানে আমরা বলি যে মানে দাঁত, কান, নাক সবকিছু মাথার সাথে কানেক্টেড। যে কোনো একটা জায়গায় প্রবলেম থাকলে মাথা ব্যথা হতে পারে। সো আপনার অনেক সময় টনসিলাইটিস বা অ্যাডিনয়েড বাচ্চাদের খুব কমন, স্যার যেটা বললেন সাইনোসাইটিস খুব কমন। অনেক সময় কানে ইনফেকশন হলে বা কানে কিছু প্রবলেম হলে হলো সাইকোসোমাটিক বা ফাংশনাল ফ্যামিলিয়ার ডিসহারমনি, বাচ্চা বাপ মা গন্ডগোল করে কিনা, ওগুলো তো অনেক কথা, মানে বাচ্চা স্ট্রেস এবং এখানে ডিপ্রেশনও একটা ব্যাপার হতে পারে। খুঁজে দেখতে হবে যে কোনো কিছু আছে কিনা। হেডেক তো অনেক কঠিন বাইর করা বাচ্চাদের, বিশেষ করে আচ্ছা অ্যাডাল্ট পারা যায়। স্যার খুব চমৎকার দুটো পয়েন্ট স্যার অ্যাড করলেন, যে বিষয়টা আসলে উঠে আসলো, আশা করি আমাদের দর্শক উপকৃত হয়েছে। আচ্ছা স্যার, আপনি যে প্রসঙ্গে ছিলেন, আপনি বলছিলেন যে প্রিভেন্টিভ বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন, যে কিভাবে আসলে আমরা ছোট ছোট অ্যাওয়ারনেসের জায়গাগুলোতে কাজ করার আছে। তো স্যার আরেকটু কি বলবেন যে এই সময়টাতে ডেঙ্গুর কি কোনো ধরনের প্রাদুর্ভাব বাংলাদেশে আছে কিনা? ডেঙ্গু সাধারণত কখন হয়, যখন গরম হলো, বৃষ্টি হলো, বৃষ্টিতে যদি পানি আটকাইলো, তখনই তো আমরা ডেঙ্গুর এগুলো পানি আটকালে ওখানে মশার লার্ভাগুলা হয়ে আমরা ডেভেলপ করে, আমরা পানি আটকাই গেলে যেটা হয়। তো গরমের মধ্যে, গরমকালে কিন্তু যদি শুকনা থাকে এগুলো স্প্রেড করবে না। গরম এবং বৃষ্টি, যেমন গরমকাল চলে গেল, বৃষ্টিও হচ্ছে, কিছু গরম মিক্সড আপ অবস্থা, তখনই কিন্তু আমাদের এই যে গরম বর্ষাকালে তো আমরা ডেঙ্গু পাচ্ছি বেশি, বা এর পরবর্তী সময়ে পানি আটকানো অবস্থায়। তো আমরা যদি অ্যাওয়্যার হই, বারবারই তো বলা হচ্ছে প্রতিদিন টিভিতে বা যখনই আসে পত্রিকায় যে আপনাদের এই যে এটা রাখবেন না, পানি যেন না আটকায়, পানি একদিন দুদিন আটকাইলে আপনার টব থাকলে বাসায় ফেলে দেন, বা টব ক্লিয়ার করেন, টবের নিচে যে প্লেটটা দেওয়া থাকে ওই পানিটা করে দেন, টবের পানি যেন না আটকায়, অথবা আপনার গাড়ির কোনো জায়গায় এসিড বা পানি যেন না আটকায়, এইগুলি বলা হয়। কিন্তু এইগুলো যদি অ্যাওয়ার থাকে, ডেঙ্গুর ব্যাপারটা যদি স্পেসিফিক্যালি বলি, এবং শুধু আমার ঘরের করলে হবে না, আমার পার্শ্বিক অবস্থা, আপনি থাকেন খুব প্রশ এলাকায় বা ভালো এলাকায়, কিন্তু আপনার রাস্তার সামনে এই নারিকেলের খোসা অথবা এরকম কোনো প্লেট, ভাঙা প্লেট যেখানে পানি আটকা পড়ে আছে, আপনি ফেলে দিয়েছেন হয়তো, ওটা ওইভাবে পানি আটকা পড়ে আছে, আপনার দেখেন নাই, ওটার মধ্যে মশা লার্ভা গ্রো করতেছে, মশা গ্রো করতেছে। সুতরাং এই স্প্রে মশাটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেটার জন্য শুধু
আমি যেরকম আমার বাসা এবং আমার মানে কমিউনিটি লেভেলে এখানে অ্যাওয়ারনেস প্রয়োজন। সাথে হলো সরকার, মানে আমি স্বাস্থ্য অধিদপ্তর। আমরা কিন্তু বিগত কয়েক বছরে দেখেছি যে ডেঙ্গুর যে ট্রেন্ড সেটা কিন্তু খুবই ঊর্ধ্বমুখী ছিল, এবং আসলে যে ক্লাসিক্যাল যে ফিচারগুলো স্যার ছিল, যে আমরা একসময় দেখতাম যে ডেঙ্গু হলে প্রচন্ড ফিভার থাকবে, পাশাপাশি শরীরে র্যাশ থাকবে, বা ব্যাকবোন একটা মানে প্রচন্ড একটা পেইন থাকবে, সেই জায়গা মানে ক্লাসিক্যাল ফিচারগুলো থেকে কিন্তু ডেঙ্গুর ফিচারগুলো এখন আমরা ডিফারেন্ট পাচ্ছি। এটা হবে, সেটা গত বছর আমরা দেখেছি, তার আগের বছরও দেখেছি। রোগ কি করে আপনাকে, যখনই আপনার একটা রোগ হবে বাইপাস রাস্তা খুঁজবে যদি ট্রিটমেন্ট আপনি দেন, যে আপনি অন্যভাবে কীভাবে প্রেজেন্ট করবে। এবং প্রতিরোধ যখন হয়, একবার ইনফেকশন হলে প্রতিরোধ হবে, প্রতিরোধ হলে ওই ক্লাসিক্যাল ফর্মে আর আসবে না, তখন ডিফারেন্ট ওয়ে প্রেজেন্টেশন হবে, গায়ে ব্যথা কম হয়ে অন্যদিকে যাবে, র্যাশ হবে, ব্লিডিং দিয়ে অন্যান্য অর্গানগুলোকে ইনভলভ করবে, যেগুলো আমরা বুঝি না। আমরা খালি গায়ে ব্যথা আর জ্বর বলেই, মাথা ব্যথা বলেই বুঝি। এবং ডেঙ্গুর ক্ষেত্রে স্যার আরেকটা বিষয় আমরা দেখেছি আলোচনায় যেটা এসেছিল, যে ডেঙ্গুর যে সেরোটাইপ গুলো আছে, যে ক্রস ইনফেকশনের কথা এসেছিল। চারটা তো আছে, চারটার ভিতরে আপনার একটা দিয়ে হইলো, আরো তিনটা তো আছে, যে কোনো চারটা হয়ে গেলে আপনার তারপরে আপনার মোটামুটি আর না হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই যে ক্রস ইনফেকশন বা সেরোটাইপ এগুলো দেওয়া যখন হয় তখনই বেশি কমপ্লিকেশন হয়, একবার হলে দ্বিতীয়বার আরো খারাপ হয় রোগীর কন্ডিশনগুলো আর কি, সিভিয়ার হয়ে যায় রোগী, এবং হসপিটালাইজেশন পর্যন্ত প্রয়োজন হয়। ডেঙ্গু ছাড়াও চিকেনগুনিয়া আরো প্রবলেম, চিকেনগুনিয়াও আসে, আমরা ইগনোর করি না, দেখি, মাথায় রাখতে হয় ফিজিশিয়ানদের। সবই যে ডেঙ্গুই হবে, জ্বর আসলে গায়ে ব্যথা হয়ে তা না, চিকেনগুনিয়ারও প্রেজেন্টেশন আছে। সুতরাং ডাক্তারদের সবকিছু মনে রেখে আগাইতে হয়। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আমাদের সাথে ফোনে দর্শক আছেন, আমরা ফোন কলটি নিব। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম, আমি উত্তম সরকার নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি। আমার বাচ্চার বয়স 3.5 বছর, কিন্তু ওর নাভির মধ্যে ছোট দুটো গোটা দেখা যাচ্ছে, গোটার সাইড দিয়ে একটু একটু পানি পড়ছে। তাই আমি ডাক্তার সাহেবের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, এটা কি করলে ভালো হয়? আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ স্যার। আমরা এই প্রশ্নের উত্তরটা নিব স্যার একটি ছোট বিরতি পর, আমাদের বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি ডাক্তার সিফাত রহমান। আজকের পর্বে আমরা গরমের কিছু সাধারণ সমস্যা নিয়ে কথা বলছি, পাশাপাশি আমাদের সাথে একজন নিউরোসার্জন আছে, নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যা নিয়েও কথা হচ্ছে। আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ডায়াল করতে হবে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম খন্দকার, সাবেক বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার কে এম আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোসার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকা। বিরতি শেষে আপনাদের দুজনকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ স্যার। বিরতিতে যাবার আগে আমাদের সাথে ফোন একজন দর্শক ছিলেন, ওনার বাচ্চার নাভির চারপাশে গোটার মতো বলছিলেন এবং সিক্রেশন। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে নাভির পাশে গোটার মতো মনে হইলে ওখান থেকে যদি পানি জাতীয় কিছু বেরিয়ে আসে, ওখানে লোকাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, ইনফেকশন। তো উনি যদি কোনো ডাক্তারের শরণাপন্ন হয়, সার্জিক্যাল সাইডে যাওয়া উচিত, যে ইনফেকশন হয়েছে বলে আমার ধারণা। গেলে পরে ওখানে দেখা নাভিতে ইনফেকশন হতে পারে, ভিতরে হইতে পারে, তো দেখলে উনি বুঝতে পারবেন। মানে একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন উনার হওয়া উচিত। হয়ে যেতে পারে, শিশু বিশেষজ্ঞ দেখে হয়তো যদি মনে করেন সার্জনের কাছে বলতে পারে, যদি সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউতে যাওয়া লাগে, আর না হলে উনি ওষুধ দিলেও ঠিক হয়ে যায়। আচ্ছা স্যার, আমি একটু হেপাটাইটিস নিয়ে কথা বলতে চাই, কারণ এই গরমের সময়টায় দেখা যায় যে হেপাটাইটিস, বিশেষ করে যেগুলো আসলে ফিকো ওরাল রুটে যে হেপাটাইটিসগুলো সংক্রমণ হয়, সেটার একটা প্রাদুর্ভাব কিন্তু আমাদের দেশে দেখা যায়, সেটা নিয়ে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই পানিবাহিত রোগগুলোর মধ্যে ডায়রিয়া, যেটা যেরকম বা যেটা বললাম সালমোনেলা দেওয়া হয়, অথবা এমজে ডায়রিয়া হয়। তো এই বি ভাইরাসের ছাড়া, সি ভাইরাস ছাড়া আরও ভাইরাস আছে। সেই ভাইরাসগুলোর মধ্যে এ বাচ্চাদের যেটা হয়, আর হলো ই, এই দুটা কিন্তু আমাদের পানি খাবারের সাথে কন্টামিনেটেড ফুড এবং ওয়াটার দিয়ে পানিবাহিত হিসাবে আসে। তো এগুলি খাবারের সাথে যদি আমি হাইজিন মেনটেন না করি, পরিষ্কারভাবে আমার খাবারগুলা পরিবেশ যারা করে তারা প্রপারলি হাত না ধোয়, অথবা তারা আমি যেমন খাইলাম আমিও খুব প্রপারলি পরিষ্কার করে হাত পা ধুয়ে খাইলাম না, অথবা আমার স্যানিটারি সিস্টেম যেটা বা ডিসপোজাল সিস্টেমগুলো ভালো না, অথবা আমার অভ্যাসই নাই টয়লেট থেকে আইসে আমি হাত পরিষ্কার করে ধোয়ার, তখনই কিন্তু এইগুলো ছড়ায়। কারণ আমাদের দেশে যে স্যানিটারি সিস্টেম বা
সিওয়ারেজ সিস্টেমটা যেভাবে প্রণালী যায় বা পায়খানা করার পরেই যে টয়লেট থেকে যেভাবে যায়, এগুলো যদি কন্টামিনেশন হয়ে যায় মাঝে মাঝে পাইপ লাইনের সাথে পানির লাইনের সাথে এগুলোর যোগ সাজস হয়ে যায়, কীভাবে হয় জানি না, এবং তাই হয়। তো এইগুলো থেকেই তখন এবং এ ভাইরাস ছড়ায় এবং এই দুটো জন্ডিস করে। করে 20 বছর পর্যন্ত বাচ্চা থেকে শুরু করে তাদের, আর অ্যাডাল্টের জন্য ভাইরাস সবচেয়ে মারাত্মক হচ্ছে প্রেগনেন্সি যদি থাকে আর ভাইরাস থাকে তাহলে খুবই বিপজ্জনক অবস্থা তৈরি করে। তাহলে তারা কি করে, ভাইরাস হয়ে জন্ডিস করে। জন্ডিস হলে যা হয়, প্রথম দিকে খাবে, জ্বর আসবে, একটু গা ম্যাচ করবে, বমি লাগবে, খাবার দেখলে ভালো লাগবে না, সব জন্ডিসের বেলায় তাই। যদি অবস্ট্রাকটিভ জন্ডিস না হয় বাদ দিলে, তাহলে তখন প্রোড্রোমাল সিনড্রোম বলছে এগুলা। তারপরে পার্টিকুলারলি পেটে তো লিভারটা যখন ইনফেক্টেড হয়, ফুলে যায় সেলগুলা, তখন ব্যথা হবে, একটু দাঁড়াইলে বা একটু কাশি দিলে অথবা একটু জল্টিং হইলে, লাফালাফি করলে ব্যথা বলবে। তো এই যে ব্যথা, বমি, খাওয়ার অরুচি এবং খাবার দেখলে বমি চলে আসে, এটা ভাইরাল হেপাটাইটিস একটা ক্লাসিক্যাল ফিচার। তো এটা যদি থাকে তাহলে আমরা ধরে নিলাম যে ভাইরাস বা ভাইরাস দেওয়া হয়েছে, এটা পানিবাহিত রোগের অ্যাকিউট একটা কন্ডিশন তৈরি হয়। এর জন্য প্রিভেনশন হলো আমাদের প্রিভেন্টিভ সাইডটা, মানে যেটা করা, পরিষ্কার করা, হাত ধোয়া, পরিষ্কার করা, এবং আমার জন্য কোনো কন্টামিনেশন না হয়। যেমন যে আখের রস বিক্রি করতেছে করে দোকানে, সে কীভাবে, তার নখ কীরকম, সে হাত ধুইছে কিনা, সে টয়লেট থেকে এসে আবার গ্লাস দিয়ে দিছে কিনা, সেটা তো আমরা দেখি না। স্ট্রিট ফুড এটা হলো মেইনলি করা, মানে যথাসম্ভব সেটা আসলে অ্যাভয়েড করাটাই আসলে ভালো। এটা বেশি হচ্ছে, তারা ঠান্ডার জন্য পানি জাতীয় খাবারটা পছন্দ করতেছে, খাইতেছে, তরমুজ খাইতেছে, শরবত খাইতেছে, সবই একদম কন্টামিনেটেড অবস্থায়। এটা হাইজিন নিজেরা শিখতে হবে, এবং আমাদের টেলিভিশন বা আমাদের মিডিয়া তো আছেই, তারা যদি এইটা একটু দেয় যে এটা হাত ধুয়ে নিয়ে দিচ্ছে, আমরা খেয়াল করি না কেউ, তো প্রপারলি মানা এটা যে এইভাবে এই করা উচিত, সেটা মানলেই মানে ফুড সেফটিটা অবশ্যই এনশিওর করতে হবে। এটা পাবলিক হেলথ সার্ভিসের মেইনলি এটা আচ্ছা ইম্পর্টেন্ট, মানে বিশুদ্ধ পানিটা নিশ্চিত করা। আচ্ছা স্যার কাছে আমি আসবো, একটু স্যার কাছে আসি যে আমি একটু স্ট্রোক নিয়ে জানতে চাই। যে একটু আগে আমাদের সম্মানিত স্যার বলছিলেন যে অনেকের মাইল্ড স্ট্রোক হয়ে যাচ্ছে, তিনি জানছেনও না, নীরবে, একটা খুবই একটা সাইলেন্ট একটা ব্যাপার থাকে। তো এই বিষয়টা নিয়ে স্যার যদি বলতেন। স্ট্রোক এবং হৃদরোগ এটা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় দুটো স্বাস্থ্য ঝুঁকি, এবং প্রিম্যাচিউর ডেথের কথা চিন্তা করলেও কিন্তু এই দুটোই সবচেয়ে বেশি উঠে আসবে। আপনি দেখবেন যে এটা শুধু বাংলাদেশের জন্য একটা বার্ডেন না, এটা সারা পৃথিবীর জন্য খুবই বড় একটা বার্ডেন হয়ে গেছে। হৃদরোগের চিকিৎসা এবং স্ট্রোকের চিকিৎসা, যখন মানে হার্টে কোনো সমস্যা হয় তাকে আমরা বলি হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন সেটা বলি। যখন ব্রেন আক্রান্ত হয় তখন আমরা সেটাকে স্ট্রোক বলি। স্ট্রোকের কয়েকটা ফর্ম রয়েছে। যখন খুব হালকা মাত্রা আমরা একটা সিগন্যাল দিয়ে যাচ্ছে, সেটা কীরকম, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, মৃদু স্ট্রোক যেটা, সেখানে কী হয় যে রোগী হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখলো যে তার মুখটা একটু বাঁকা হয়েছে বা হাত বা পা একটু ঝিনঝিন, একটু অবশ অবশ লাগে। তো কিছুক্ষণ পরে বা 1-2 দিন পরে সেটা আবার পেশেন্ট রিকভার করে ফেলছে, কোনো লক্ষণ আর বাকি থাকে না, রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে যায়। তো এই যে একটু মুখ একটু বাঁকা হয়েছে, হাত পা একটু কেমন জানি দুর্বলতা লাগছিল, একটু অবশ অবশ লাগছিল, এটাকে বলি আমরা TIA, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, মানে ছোট্ট একটা অ্যাটাক হয়ে গিয়েছে। খুবই একটা ইম্পর্টেন্ট মেসেজ। তখন আমরা রোগীকে কী বলি যে আপনাকে কিন্তু একটা সিগন্যাল সে দিয়ে দিয়েছে, এখন কিন্তু আপনাকে সাবধান হতে হবে, সাবধান হওয়ার আপনার সময় চলে এসছে। প্রতিরোধটা নিয়ে আমি একটু পরে বলবো। আর কি হতে পারে, আরও 2 প্রকার স্ট্রোক আছে। একটা হলো যে ব্রেনের রক্তনালী শুকিয়ে গেলে বা রক্ত চলাচল ব্লক হলে যে স্ট্রোকটা হয় তাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। আর একটা হয় যে ব্রেনে যে ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী আছে সেগুলো কোনো কোনো ফেটে যায়, ফেটে যেয়ে কী হয়, ব্রেনের রক্তক্ষরণ হয়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, তাকে আমরা বলি কি হেমোরোজিক স্ট্রোক। এই 3 ধরনের স্ট্রোক হচ্ছে কমন। স্যার আমি একটু ফোন কল নিয়ে আসবো, আমাদের সাথে দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি হ্যালো, আমরা ভলিউমটা খুব কম পাচ্ছি, দর্শকের ফোনের ভলিউমটা একটু বাড়বে। আচ্ছা, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। ওকে স্যার, আপনি যে প্রসঙ্গে ছিলেন। তো এই 3 ধরনের স্ট্রোক হচ্ছে আমাদের দেশে কমন। তো এবং আমি যখন কাজ করছি এখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে, এটাকে আমরা বলছি যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় নিউরোলজি হসপিটাল। তো আমাদের দেশে বেসিক্যালি প্রতিটা
ডিস্ট্রিক্ট লেভেলে প্রতিটা উপজেলা লেভেলে এইসব রোগের চিকিৎসা হচ্ছে। তো চিকিৎসা হচ্ছে বিশেষ করে কোনটা? প্রতিরোধ। তো আমরা যদি এইসব স্ট্রোকের কারণ খুঁজি, 1 নম্বর কারণ হচ্ছে যে মানে আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের যে লাইফস্টাইল, ফুড হ্যাবিটের মধ্যে আমরা যে চর্বিযুক্ত খাবার খাচ্ছি, কতটুকু খাচ্ছি আমাদের কোনো হিসাব নেই। ট্রান্স ফ্যাট খাচ্ছি আমরা প্রচুর ফ্যাটি খাবার, মানে অ্যানিমাল প্রোটিন যেটা আমরা বলছি, প্রাণীজ প্রোটিন, সেটা আমরা নিচ্ছি। তারপর আমরা যে শারীরিক যে পরিশ্রমটা, সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের সেটা একদম কম। আমরা ম্যাক্সিমাম মানুষ দেখা যাবে যে টেবিল জব করছে বা বসে থাকা কাজ করছে, এদের স্ট্রোক বেশি হচ্ছে। ধূমপায়ীর সংখ্যা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে। ধূমপান হচ্ছে যে ইসকেমিক স্ট্রোকের একটা অন্যতম বড় কারণ। তারপর আমাদের যে এখন লাইফস্টাইল, আমাদের লাইফে এখন অনেক ধরনের প্রেশার, মানসিক প্রেশার বলেন বা বিভিন্ন ধরনের প্রেশার বলেন, এটা আমাদের এখন অনেক বেড়ে গিয়েছে। তারপর অনেকের উচ্চ রক্তচাপ থাকে। রোগীরা এসে প্রায় বলে যে স্যার ওষুধ ভালো খারাপ লাগলে খাই, ভালো লাগলে খাই না। তো হেমোরেজিক স্ট্রোকের আমরা এখন দেখছি যে এটা হচ্ছে একটা অন্যতম বড় কারণ, যে উচ্চ রক্তচাপ আছে কিন্তু সে মানে প্রেশারটাকে কন্ট্রোলে রাখছে না। খারাপ লাগলে ওষুধ খায়, ভালো লাগলে ওষুধ খায় না। তো এই যে প্রেশারে যে আপডাউনের ফলে কী হয় যে মস্তিষ্ক রক্তনালীগুলোর উপর একটা অ্যাবনর্মাল প্রেশার পড়ে ফেটে যে স্ট্রোক হচ্ছে। তারপর এই যে আরও যে বিভিন্ন ধরনের কারণ আছে, যে মানে অ্যালকোহল বলেন বা মানে বিভিন্ন আমাদের পারিপার্শ্বিক সামাজিক যে বাস্তবতা, মানে এইগুলো আমাদের যে স্ট্রোক জাতীয় যে রোগগুলো আছে, এইগুলো নন কমিউনিকেবল ডিজিজ যদি বলি, যে নন কমিউনিকেবল ডিজিজগুলো আছে যে এগুলো বাড়িয়ে দিচ্ছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু এটা চিকিৎসা কিন্তু আমার হাতে, আমি কিন্তু চাইলে প্রতিরোধ করতে পারি। আপনি সিগারেটটা বাদ দিয়ে দেন, পরিমিত খাবার খান, শারীরিক পরিশ্রম করেন, নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময় আপনি ঘুমান। আপনার লাইফে যদি কোনো মানে অনিয়ন্ত্রিত স্ট্রেস থাকে সেটাকে আপনি ম্যানেজ করার চেষ্টা করেন, দেখবেন যে আপনি এইসব মানে নন কমিউনিকেবল ডিজিজগুলো আছে এবং এই রোগগুলো খারাপ কোনো অর্থে যে আপনার যদি একবার একটা স্ট্রোক হয়ে যায়, আল্লাহ মাফ করুক, একটা ইসকেমিক স্ট্রোক বা হেমোরেজিক স্ট্রোক হয়ে গেলো, আপনি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা পক্ষাঘাতগ্রস্ত আপনি হয়ে যাচ্ছেন। আপনি নিজের জন্য বোঝা হচ্ছেন, সমাজের জন্য আপনি বোঝা হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি চাইলে কিন্তু এই রোগগুলো আপনি প্রতিরোধ করতে পারতেন। দরকার হচ্ছে কি শুধু কিছু অ্যাওয়ারনেস বা সচেতনতা। মানে আমরা প্রিম্যাচিওর ডেথকেও আমরা প্রিভেন্ট করতে পারি আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। আচ্ছা, আমরা ইদানিং প্রচুর, আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর করে আপনি স্ট্রোকের যে বিষয়গুলো আছেন সেগুলো বললেন। আশা করি যে আমাদের সাধারণ দর্শকরা তারা উপকৃত হয়েছেন। আমি স্যারের কাছে একটু আসবো, যে স্যার আমরা তো প্রায় শেষের দিকে আছি, তো আসলে আপনার ওভারঅল কি মেসেজ দিতে চান, যে এই যে গরমে কিভাবে আমরা একটু ভালো থাকতে পারি, আমাদের আসলে কি করণীয়? প্রথম কথা হচ্ছে গরম যখন হবে আমি সাবধান হইতে হবে যে গরমে যাব না, যদি আমার বাধ্য না হই একান্ত। যেমন যারা শ্রমিক তারা যাইতেই হবে, যারা মাঠে কাজ করবে তারা যাইতেই হবে, তারা প্রোটেকশন নেবে যেন তাপটা না লাগে। কাপড় এরকম কাপড় পরবে যে জানেন আপনারা সবাই যে গরম কালো কাপড় সেটা হিটটা বেশি অ্যাবজর্ব করে, ধরে রাখে। আর যদি আমার সাদা কাপড় হয় সেগুলাকে হিট রিফ্লেক্ট করে দেবে। অথবা আমি এমন কোনো ছাতা ইউজ করব অথবা এগুলো যাতে করে, যেমন ছাতাও অনেকে করে কি উপরে গরম প্রচণ্ড গরম ওইটার উপরে তয়লা দিয়ে ভিজাইয়া দিয়ে দেয়, তার ঠান্ডা থাকে। তো এইটা একটা লোকাল অ্যারেঞ্জমেন্ট, আপনি যাওয়া লাগবে না, আপনি বাসার মধ্যে থাকেন। আপনি যখন ঠান্ডা আবার যখন বিকালবেলা বা প্রচণ্ড গরমের সময় বেরোবেন না, আপনার কাজটা সারেন, বাইরে যেতে হবে সকালের দিকে যখন গরম কম থাকে তখন যান। তাহলে ঠান্ডায় থাকা, সময় মতো কাজ করা সবই করতে হবে অবস্থা বুঝা, শরীরের সাথে এবং পরিবেশের সাথে মিলায়ে। এবং যদি বৃষ্টি থাকে, যেমন বৃষ্টিতেও ঝামেলা করে, তো আপনি বৃষ্টিতে ভিজবেন না, ভিজলে আপনার সর্দি কাশি হইয়া প্রবলেম হবে। হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি, তাতে আপনার ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচারে আপনার শরীরের অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে। বয়স্ক লোকদের এবং বাচ্চাদের এটা বেশি হবে। তো মেসেজ এবং হাইজিনিক কন্ডিশনটা মানে নেওয়া, যে আমি ধুলাবাড়িতে যাব না, আমি হাত পা সবসময় পরিষ্কার রাখবো, খাওয়ার আগে হাত দেবো, টয়লেট থেকে এসে আমি হাত দেবো, গরমের মধ্যে যাব না, গরমটাকে ম্যানেজ করে। আমাদের তো গরম বেশি না, যেমন সৌদি আরবে যেরকম গরম বা মিডল ইস্টে যেরকম গরম, সেই গরম তো আমাদের না। সুতরাং ওরা যেরকম অ্যাডজাস্ট করে আমাদেরও সেরকমভাবে যদি আমরা চিন্তা করি তারা কীভাবে অ্যাডজাস্ট করে, তারা এরকম ঢাইকা রাখে কাপড়। তখন দেখেন তাদের মাথার মধ্যে কেন এত কাপড় আমরা মনে করি গরমে এটি রাখছে কেন না, গরমে তারা ওই হিটটাকে প্রাথমিকভাবে প্রোটেকশন দেয়, তারপরে বাকিটা তাদের কাপড় পরে পুরা পর্যন্ত পরে, যাতে কোনো জায়গায় এই গরমটা না লাগে আইসা। তাহলে গরম থেকে প্রাথমিক প্রোটেকশন। দ্বিতীয় হইলো আমার কর্মস্থলে আমাকে পরিবেশ তৈরি করা, যখন গরম পড়ে যাবে তখন ওই মুহূর্তে আমি কুলিং ব্যবস্থা করা, বা যেখানে কুলিং বা এসি আছে বা ফ্যান আছে সেখানে যাওয়া, অথবা বেশি হয়েছে আমি টয়লেট দিয়ে ভিজে ঠান্ডা পানি দিয়া মুছে দেবো, এটাও হিট
অ্যাবজর্পশন সাহায্য করবে, যাতে করে ওইটা আমার প্রচণ্ড গরমে হিট অ্যাবজর্পশন বা হিট স্ট্রোকে না নিতে পারে। পাশাপাশি গরমের সময় কিছু স্কিনেরও সমস্যা বেড়ে যায়, যদিও আমরা সেটা নিয়ে বিস্তারিত আসলে আলোচনা করতে পারলাম না। প্রচণ্ড চুলকায়, তখন এগুলোর জন্য লোকাল ম্যানেজমেন্ট হচ্ছে কি, আপনি যেন গরম হচ্ছে আপনি একটু ময়েশ্চারাইজিং ক্রিম দেন, তখন ওইটা কম হবে। মানে প্রচন্ড ড্রাই হয়ে যে স্কিনটা যে ইচিং হতে থাকে সেটা থেকে বাঁচার জন্য। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদেরকে দিয়েছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য কথা অনুষ্ঠানের আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি।